প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নোয়া ভিশনের আজকের অনুষ্ঠান কবিতার প্রহরে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে আমরা মধ্যমণি হিসেবে পেয়েছি সুলতানা রাজিয়াকে। তার ডাকনাম মুক্তা, অর্থাৎ একজন কবি হিসেবে সে মুক্তা নামেও পরিচিত। খুব সংক্ষেপে আমি তার পরিচয়টা আপনাদের সামনে তুলে ধরছি। আহ রাজিয়া সুলতানা ম্যামের দেশের বাড়ি হচ্ছে ফেনী জেলায়। মান্নান উচ্চ বিদ্যালয় থেকে তিনি লেখাপড়া করেছেন এবং স্কুলে পড়াকালীন সময় থেকেই কবিতার প্রতি তার বেশ অনুরাগ ছিল। তিনি সাহিত্য চর্চা পছন্দ করতেন, মানুষের কবিতা আবৃত্তি শুনতেন, নিজেও কবিতা আবৃত্তি করতে চেষ্টা করতেন। এর পরবর্তীতে তিনি ঢাকা সিটি কলেজে অধ্যয়ন করেন এবং বেগম রোকেয়া ফজিলাতুন্নেসা বেগম বদরুন্নেসা মহিলা কলেজ থেকে তিনি বাংলা সাহিত্যের উপরে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি নেন। তো বর্তমানে তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বাংলার অধ্যাপিকা হিসেবে আছেন। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং বর্তমানেও আছেন। যেমন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাহিত্যের পাতা সংগঠনের সাথে ম্যাম ওতপ্রোতভাবে জড়িত আছে। এছাড়াও তিনি 2004 সাল এবং 2005 সালে ইনকিলাবের নিয়মিত লেখিকা ছিলেন। তার লেখা যায় যায় দিনেও প্রকাশ পায় এবং পেন্সিল নামের যে একটা ফেসবুক পেজ আছে, দর্শক আপনারা হয়তো জানেন এটার ব্যাপারে। ম্যাম বর্তমানে ওখানেও নিয়মিত লেখিকা হিসেবে আছেন। তো চলে যাচ্ছি আমরা তার কাছে। ম্যাম, আমাদের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে আপনার? প্রথমে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ভীষণ টেলিভিশনকে আপনাদের এই এখানে আসতে পেরে সত্যি ভালো লাগছে। আমি এর আগে কখনো এভাবে লাইভ প্রোগ্রামে আসা হয়নি আমার। আপনারা বলার পর চিন্তা করে দেখলাম যে দেখি কেমন হয়। সবাইকে আপনাদের অনুষ্ঠানে যারা আছেন ক্যামেরার পেছনে এবং সামনে সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে ম্যাম, তাহলে সর্বপ্রথমে আমরা চাচ্ছি যদি প্রাচীন যুগের কোনো একটা ছোট কবিতা যেটা কিনা মানুষ বেশি পছন্দ করে, বেশি মনে রাখে। আসলে কবিতা কিন্তু সবসময় সেই লাইনগুলোই ধরে রাখে যেগুলো মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়, এবং এই জন্যই মানুষ পছন্দের লাইনগুলো মনে রাখে, তারা ধারণ করে রাখে। এবং আমাদের পাঠ্যপুস্তকে আমি নিজে একটা ব্যাপার খেয়াল করে দেখেছি, আমাদের যে সমস্ত ভাব সম্প্রসারণ থাকে অথবা সারমর্ম লেখা থাকে, একটু খেয়াল করলে দেখবেন ম্যাম ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি সব কবিতা থেকেই নেয়া। তো আমি শুরুতে বলতে চাচ্ছি আপনাকে, যদি প্রাচীন যুগের অতি প্রাচীন কোনো একটা ব্যাপার যেটা সবার অনেক বেশি মানে হৃদয় কাড়ে, এটা দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করা যায় তাহলে ভালো হয়। ধন্যবাদ। আপনি যখন আমার সাথে প্রথম যখন আলোচনা শুরু করলেন, মানে কবিতার বিষয়ে কথা বলতে বলেছেন, তখন আমি প্রথমে চিন্তা করেছি যে কবিতার আসলে বাংলা সাহিত্যের যে কবিতার যে বর্ণাঢ্য ইতিহাস, এটা আসলে আজকে আধুনিক যুগে এসে এখনকার ছেলেমেয়েরা অনেকে যারা বাংলা সাহিত্যের সাথে জড়িত তারা হয়তো জানে, আর যারা সাহিত্যের সাথে জড়িত না, যারা কবিতা পছন্দ করে, আবৃত্তি করতে পছন্দ করে কিন্তু হয়তো জানে না, তাদের জন্য বলছি যে কবিতা কিন্তু বাংলা সাহিত্যের একেবারে গোড়ার একেবারে প্রথম দিকের সাহিত্যের উপকরণ আমি বলবো। প্রথমেই বাংলা ভাষায় যেই চর্যাপদ পাওয়া গিয়েছিল তার কিন্তু কবিতার এই লেখা, এবং ওখানে যারা লিখেছেন বৌদ্ধ সহজিয়া যারা, মানে যে পণ্ডিত যারা ছিলেন, আমরা সহজভাবে বাংলায় বলি বৌদ্ধরা, তারা লিখতেন। তারা কিন্তু তাদের সেই লেখায় বাংলার কথা বা পরিবেশের কথা, জীবন যাপনের কথা, এই সমস্ত কথা এসেছে। তো আমি আপনার কে একটা প্রথম যে কবিতাটা লুইপাদা নাম, রাগ পটমঞ্জুরি চর্যাপদের প্রথম যে কবিতাটা সেটা একটু বলছি, পড়ে শোনাচ্ছি। কা আ তরু বড় পঞ্চবি ডালু চঞ্চল চিয়ে পৈঠা কালো দীর করিও মহাসুর পরিমাণ লুইও ভনইও গুরু পুছিও জানো সল সমাহিও কাহি করিওই সুখ দুঃখেতে নিচিতে মরিওই এরিওই ছান্দ বান্ধ করুণ কপটের আশো শুনু পথে ভিড়ি লাহুরে পাশ ভনই লুই আমহে ঝানে দিঠা ধমন চবন বেনি পিণ্ডি বৈঠা। এই ছিল আমাদের লুইপাদের
লুইপার প্রথম যে চর্যাপদের প্রথম যে পদ সেটা, মানে এটা হচ্ছে আপনার যদিও কথাগুলো বাংলা এখনকার আমরা যে বাংলা কথা বলছি সেই বাংলা না, কিন্তু সেই বাংলার আদি রূপ যেই রূপে কবি লিখেছেন সেই রূপেই বললাম। এটা আসলে মূলত মানুষের যেই ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়, সেটাকে নিয়ে লেখা। কা তরু বড় পাঞ্চবি ডালো, এই পাঁচটা ইন্দ্রিয়কে নিয়েই সেই সময়ে কবি এই কবিতাটা লিখেছেন। এই ছিল আমাদের চর্যাপদের প্রথম সেই কবিতাটা। অসাধারণ ম্যাম, আসলেই সত্যি খুব ভালো লাগলো। চর্যাপদ আমার জানা মতে বাংলার সর্বপ্রথম ভাষার নিদর্শন। আচ্ছা ঠিক আছে, তো এই চর্যাপদ থেকেই আপনি একেবারে খুব প্রাচীন বাংলার যে ছন্দগুলো আমাদেরকে শোনালেন, সত্যি প্রত্যেকটা ছন্দই মানে ভালো লাগার মতো। যদিও আমি নিজে থেকেই বলছি যে প্রত্যেকটার অর্থ যে আমি ভালো মতো বুঝতে পেরেছি তেমনটা না, না, কিন্তু সেটাই আমি মানে বললাম যে আসলে বোঝার কথাও না এটা। এটা তো পরবর্তীতে জানা যায় যে এটা বাংলা ভাষার আদি নিদর্শন। প্রথমে তো এটা জানা যায় নাই, পরবর্তীতে এটা ভাষা বিজ্ঞানীরা যখন এটা নিয়ে গবেষণা করেন তারপরে এটা বোঝা যায় যে এটা বাংলার আদি নিদর্শন বাদী রূপ। তো সেই কারণেই আদি নিদর্শন বাদী রূপ বলেই আমি চর্যাপদ থেকেই প্রথমেই সেই কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনালাম, লুইপার লেখা আহ, সেই লেখা কথাগুলো, যা কিনা এখানে কা তরু বড় পাঞ্চবি ডালো, পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়কে নিয়ে কবি এই কবিতাটা লিখেছেন। বেশি বললে আবার শিক্ষক মনে হবে, কবিতা ক্লাস মনে হবে যে কবিতা পড়ে বুঝি ইয়া করে ফেলছি, না, বুঝাতে ঠিক বসে আছে ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। কবিতা নিয়ে কথা বললে তো প্রাচীন কথাগুলো চলে আসবে। আর তাছাড়া আপনি যেহেতু দনীয় বিশ্ববিদ্যালয় কলেজের লেকচারার হিসেবে আছেন এবং সেখানে সংগঠনের সাথে আপনি জড়িত আছেন, সুতরাং আপনার স্টুডেন্টরা তো আপনার থেকেও কবিতা শিখবে, আপনার কাছে তাদের লেখা দেখাবে। আবার দেখা যাবে আপনার প্রকাশিত লেখা থেকে তারা লেখার জন্য অনুপ্রাণিত হচ্ছে। রাইট ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা করি। আমরা সবসময় আমাদের কলেজে পরিবেশটা চমৎকার। আমাদের ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত আমার এই বিশ্ববিদ্যালয় কলেজ। এখানে আমাদের অনার্স শ্রেণী, সম্মান শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা বরাবরই আমরা তাদেরকে সব ইয়া করি যে আগ্রহ প্রকাশ করি যে তোমরা আসো, তোমরা সাহিত্য চর্চা করো। কারণ একটা মানুষ, আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে যখন পড়াশোনা শুরু হয় তখন থেকেই কিন্তু সাহিত্য চর্চা শুরু। আপনি যে যে প্রথম যখন মা যখন তার সন্তানকে ঘুম পাড়ায়, আহ, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, এই যে কথাগুলো, চাঁদ মামা কি কখনো আসে টিপ দিতে? না। এই কথাগুলো না। হচ্ছে, হ্যাঁ, এই কথাগুলো আমরা কেন বলি? আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখাই আমাদের বাচ্চাদেরকে, যে তাদের যেন কল্পনার জগৎটা এইভাবে তৈরি হয়। আমাদের ছড়ায় ছড়ায় খোকন খোকন ডাক পারি, খোকন মোদের কার বাড়ি, আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। তো এই যে কবিতার সাথে সাথে আমরা আসলে কি করি, আমরা একটা কল্পনার জগৎ তৈরি করি আমাদের সন্তানদের মধ্যে। তো সেই জগৎ থেকে আপনি দেখেন যে ক্লাস ওয়ান থেকে ক্লাস 12 পর্যন্ত কিন্তু বাংলা সাহিত্য আপনার বাধ্যতামূলক, বাংলা বইটা বাধ্যতামূলক থাকে। কেন? কারণ এই যে সাহিত্য চর্চার মধ্য দিয়ে একটা মানুষকে মানুষ হিসেবে তৈরি করা যায়। আপনি বলবেন যে হ্যাঁ, আমি যখন 12 ক্লাস শেষ করে ফেললাম, যখন আমি এরপরে যখন পড়াশোনা করতে যাবো তখন তো আমার আর বাংলা লাগছে না। কিন্তু হ্যাঁ, তখন লাগছে না ঠিক, কিন্তু আপনাকে মানুষ হিসেবে তৈরি হতে হলে এই যে সময়টা, এই বইটার সাথে, এই প্রতিটা ক্লাস এই বইটার সাথে আপনাকে যদি, আপনি যদি অতপ্রতভাবে জড়িত থাকেন, আপনি দেখবেন যে শুধুমাত্র চরিত্রগুলা বিলাসী বলেন, আমি একটু হুম। বলতে চাচ্ছি যে চরিত্রগুলো দিয়ে কথা বলতে চাচ্ছি। যেমন ধরেন বিলাসী চরিত্রের বিলাসী বলেন, তারপরে যখন আপনি 18 বছর বয়স করবেন তখন সেই 18 বছর বয়সে কবির যে 18 বছরের বাচ্চাদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে তার যে অনুপ্রেরণা, তার যে চিন্তা ভাবনা, সেগুলো আপনি জানছেন। তো এগুলোর মধ্য দিয়ে একজন কবি যখন কবিতা লেখেন, যেমন ধরেন ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। তো এই যে এটা দিয়ে কি করছেন জসিমউদ্দিন, এই কবিতাটা দিয়ে তার নাতিকে, তার আত্মীয় স্বজন যে মারা গেছে বিয়োগ, তাদেরকে স্মৃতিচারণ করছেন। তো এগুলো আপনি হুম। কোত্থেকে শিখছেন? আপনার এই কবিতা, এই সাহিত্য চর্চা দিয়ে মানুষের ভেতরের যে মানুষটা আছে তাকে উপলব্ধি করানো, তাকে তৈরি করার জন্য সাহিত্যের প্রয়োজন, সাহিত্যের আবশ্যিকতা সবচাইতে বেশি। সেটা আপনি ইংরেজি মাধ্যম বলেন, সেটা আপনি বাংলা মাধ্যম বলেন, যাই বলেন না কেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই সাহিত্য চর্চা করলে মানুষ কখনোই মানুষের ভেতরে যেই
হিংস্র প্রবৃত্তি থাকে মানুষের ভেতরে, যে হিংস্র সত্তা থাকে সেটা কখনোই জাগতে পারে না। মানুষ অবশ্যই মনুষ্যত্বের চর্চা করবে, মানুষ তখন অবশ্যই মানুষকে ভালোবাসবে, মনুষ্যত্ব বোধ মানুষের ভিতরে জেগে উঠবে। তো এই জন্যই উচিত প্রত্যেকটা মানুষের সাহিত্য চর্চা করা, প্রত্যেকটা মানুষের গান বলেন, সেটা আবৃত্তি বলেন, সেটা গল্প লেখা বলেন, সেটা যাই হোক, সাহিত্যের যে অঙ্গনই হোক, প্রত্যেকের ভেতরে যদি সেই চর্চাটা থাকে, অবশ্যই মানুষ ভুল পথে, অন্যায় পথে মানুষ পাওয়ার আর কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, এটাও ভালো বলেছেন ম্যাম। কারণ আমরা তো বর্তমানে ছোটবেলায় একটা খেলা খেলেছিলাম যে ছোঁয়াছুঁয়ি, কে কাকে ছুঁয়ে দৌড় দিতে পারে। এখন বর্তমানে অরাজকতা গুলো এতটাই ব্যাপৃত যে হুট করেই এসে আমাদের ছুঁয়ে ফেলে এবং আমরাও প্রভাবিত হয়ে যাই। তো সেদিক থেকে আমিও এই ব্যাপারটা সাপোর্ট করি। আমি আমার পরিবারের অন্য সকলকেও বলি যে বই পড়া, অন্ততপক্ষে সাহিত্য চর্চা করা বলতে যে নিজের খুব লিখতে হবে এমন না, অন্যদের লেখা পড়াটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার। অন্যের একটা লেখা পড়ার মাধ্যমে তার ব্রেইনটাকে রিডিং করা যায়। আমি এই ধরনের কিছু কথা শুনেছি। ঠিক আছে ম্যাম, তাহলে এ পর্যায়ে আমরা নিশ্চয়ই কোনো একজন বিখ্যাত কবির কবিতা আবৃত্তি শুনবো আপনার থেকে। আচ্ছা ম্যাম, যদি আমরা রবি ঠাকুরের কোনো একটা কবিতা এখন শুনতে চাই, তাহলে কোন কবিতাটা আপনি শোনাবেন? রবি ঠাকুরের কথা বললে তো প্রথমেই আমার আমার খুব মানে প্রিয় একটা কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ, সেটা চলে আসে। বাংলা সাহিত্যের এক অনবদ্য একজন মানুষ, যাকে পেয়ে আমরা আসলে ধন্য, যার লেখায়, যার গল্পে, কবিতায় সে সারাটা জীবন আমাদের জন্য আহ মানে বিশ্ববাসীর জন্য রেখে গেছেন তার সাহিত্য সাধনায়। আমি বলবো যে এই ধরনের মানুষ আসলে পৃথিবীতে কালে ভদ্রেই জন্মায়। এই ধরনের মানুষ যারা আসলে মানুষের জন্য আহ নিবেদিত প্রাণ, মানুষের জন্য লিখে গেছেন, নিজের ভালো লাগার জন্য যতটা যা বুঝেছেন, যা লিখেছেন, মানুষের ভালোর জন্যই বেশি করেছেন, আমি আমি মনে করি। তো নির্ঝরের স্বপ্নভঙ্গটা করা যায়। হ্যাঁ নিশ্চয়ই, এটা আসলেও আমার খুব পছন্দের একটা কবিতা। আমি আগে বলছি, আমি কিন্তু অনেক মানে আপনার সেই রকম একেবারে আবৃত্তিকার বলতে যা বুঝান তা কিন্তু না, আমি ছাত্র পড়াই, সেই জন্যই আমাকে যতটুকু চর্চা করতে হয়। তো ভুল শুদ্ধ সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিলে সলিলে গরজি উঠিছে দারুণ রসে, হেথায় হোথায় পাগুলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, কেশালাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণে ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি, এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।
শেষ। ধন্যবাদ ম্যাম, আসলেই সুন্দর হয়েছে। রবীন্দ্রনাথের কবিতা হচ্ছে এমন কবিতা, আমার আমার নিজের আবৃত্তি লাইফে আমি দেখেছি মাঝে মাঝে যারা আবৃত্তি করাটা শেখায়, তারা বলে যে রবীন্দ্রনাথের কবিতা কেউ যদি আবৃত্তি করে তাহলে এক মুহূর্তে মনে হবে না যে এটা অন্য এক কবির লেখা। এক মুহূর্তে মনে হবে, যখন সে জিনিসটা ধারণ করে নিতে পারবে তখন তার মনে হবে যে সে তার নিজের কথাই বলছে, এবং এই জন্যই কিন্তু তিনি কবিগুরু। আচ্ছা ঠিক আছে ম্যাম, যতটুকু আপনার ব্যাপারে আমি জানি তাতে আপনি কবিতার পাশাপাশিও মাঝে মাঝে হয়তো ছোট গল্প বা অনুগল্প লিখে থাকেন। এখন বর্তমান করোনা পরিস্থিতি সম্পর্কে কি আপনার কলম তোলা হয়েছিল কিনা, এই ব্যাপারে একটু বলেন। আসলে আপনাকে কি বলবো, সত্যি কথা যেটা, আমার করোনা পরিস্থিতি আসার পর, যখন প্রথম করোনা পরিস্থিতি শুরু হলো দেশে, যখন মানে বাংলাদেশের কথা বলবো প্রেক্ষাপটে, তখনও আমরা আসলে বুঝতে পারি নাই। বিদেশে শুনছিলাম যে দেশের বাইরে হয়তো ঠান্ডার দেশ দেখে, হয়তো আমেরিকাতে বলেন, লন্ডন বলেন, ইউরোপে, বিশেষ করে আর কি পাশ্চাত্যের যে দেশগুলোতে ঠান্ডা বেশি, ঠিক আছে, সেখানেই হয়তো বা করোনার পরিস্থিতিটা খারাপ হবে। আমাদের হয়তো বা আমাদের দেশে তার এত ঠান্ডা পড়ে না, এত শীত প্রধান না। তো আমরা বুঝি এখান থেকে বেঁচে যাব, আমাদের এরকম একটা চিন্তা ছিল। মানে আমাদের আসলে প্রথমেই আমরা এতটা ভীতু ছিলাম না করোনার ব্যাপারে। যাই হোক, সচরাচর যতটুকু সাবধান থাকা দরকার সাবধানে ছিলাম। লকডাউন শুরু হয়ে গেল মার্চের 16 তারিখের পর, আমার মনে মনে আছে। তো কলেজ বন্ধ হয়ে গেল, ক্লাস বন্ধ হয়ে গেল। তো সাবধানে থাকতে বললো, আমরা যতটুকু সাবধান ছিলাম, বাইরের লোক আসতো না বাসায়, বাসা থেকেও আমরা বের হতাম না, ছিলাম। তো মার্চ এপ্রিলের কথা বলবো আমি, রোজার মধ্যেও আমাদের প্রচন্ড দেখা গেল যে টেনশনে ছিলাম যে সামনে রোজা আসছে। তারপর এর মধ্যে কি হলো, আমি আমার নিজের পরিবারের কথা বলি। আপনি যখন করোনার কথাই বললেন, এই জন্য আমার নিজের পরিবারের কথা না বললেই নয় আজকে। তো তো রোজার মধ্যে হঠাৎ করে আমার শ্বশুর অসুস্থ হয়ে গেলেন। আমার শ্বশুরের বয়স 85, 85-র কাছাকাছি। তো বয়স্ক মানুষ, সাবধানে রাখতে হবে। তো আমরা ভেবেই সাবধানেই ছিলাম, সাবধানেই ছিলেন তিনি। তো যাই হোক, উনি অসুস্থ হয়ে গেলেন। তারপর ওনাকে হসপিটালাইজড করা হলো, সেখান থেকে ওনাকে আবার বাসায় আনা হলো। এরপর উনি আবার অসুস্থ হয়ে গেলেন। পরবর্তীতে ওনাকে হসপিটালাইজড করার পর আর ওনাকে আমরা ফিডব্যাক আর পাইনি। মানে উনি ওনাকে উনি মারা যাওয়ার পর, উনি মারা যাওয়ার যেদিন উনি হসপিটালে নেওয়া হলো, সেই দিন ওনাকে টেস্ট করানো হলো। উনি পরের দিন আর কি, আমার মনে আছে যে উনি মারা যাওয়ার 3 ঘন্টা পর আমরা জানতে পারি যে ওনার করোনা পজিটিভ। মানে আমরা তখনও জানতাম না, উনি এটা রোজার মধ্যের ঘটনা যে উনি আসলে করোনা। আমরা ভেবেছিলাম যে বার্ধক্যজনিতই সমস্যা হবে, যেহেতু বয়সের একটা ব্যাপার, ওনার শ্বাসকষ্ট ছিল বা যতটুকুই ওনার সমস্যা ছিল, ওনাকে আমরা হসপিটালে নিয়েছিলাম। জ্বর ছিল না, শ্বাসকষ্টটাই ছিল। যাই হোক, হসপিটালে নেওয়ার পর তারাও চিন্তা করেছিল যে হয়তো বার্ধক্যজনিত কারণেই হয়তো সমস্যা, শ্বাসকষ্ট যত অত খুব বেশি ছিল না। তো যাই হোক, পরবর্তীতে আমরা ওনার মৃত্যুর 3 ঘন্টা পর, 2-3 ঘন্টা পর রিপোর্টটা আসে যে ওনার করোনা পজিটিভ। এরপরে যেটা হয়, এটা মেয়ের মে মাসের কথা, মে 16 তারিখ। তো তখন দেশের পরিস্থিতিটা এত খারাপ ছিল, আতঙ্ক, মানুষ এতটা আতঙ্কিত ছিল যে তখন নিজের আত্মীয়, নিজের বাবা, নিজের ছেলে মেয়েরাও তার সন্তানের কাছে যাবে, একটা মানে তার দাফনের ব্যবস্থা, তার যে আত্মীয় স্বজন, সবার ভিতরে একটা আতঙ্ক। তো সেই আতঙ্কের কারণে দেখা গেল যে মার্কাজুলের মাধ্যমেই তাকে দাফন করা হয়, এবং তার আমাদের টোটাল যে আত্মীয় পরিজন সবাই আতঙ্কিত ছিলাম। এবং পরবর্তীতে দেখা যায় যে আমাদের পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়। যাই হোক, এটা গেল আমার মে মাসের কথা। তো ঈদের পর আমার নিজের বাবা অসুস্থ হয়ে পড়লেন। তো উনি সমাজসেবার সাথে জড়িত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে কাজ করতে হয়েছিল করোনাকালীন সময়। উনি বেশ কিছু দিন মানুষের জন্য বাইরে বের হয়েছেন। তো দেখা যায় যে পরবর্তীতে উনি নিজে অসুস্থ হয়ে পড়েন। এরপর ওনাকে চিকিৎসা দেওয়া হয়। ল্যাবেডে ছিলেন উনি প্রায় 18-19 দিন, কিন্তু তাকেও আমরা আর সুস্থ করতে পারিনি। সেও চলে যান না ফেরার দেশে। তো আমার এটা আসলে করোনায় আমি সবচেয়ে মারাত্মক ভাবে আর কি এফেক্টেড। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বাবাকে হারাই এই করোনায়, আমার শ্বশুরকে হারাই, দুই বাবাকে হারিয়েছি আমি এই করোনায়। তো এর চেয়ে মর্মান্তিক আসলে আর কিছু হতে পারে না একটা মানুষের জীবনে।
তো এই হচ্ছে আর কি আমার বর্তমান পরিস্থিতি। তো ঠিক আছে ম্যাম, আসলে আপনার পরিবারের উপরে খুব বেশি প্রভাব পড়ে গেছে করোনার। হ্যাঁ, খুবই বেশি, আমরা মানে আমার আমরা মা যতটুকু মাও দেখেছি মাও আমাদের অসুস্থ ফ্রেন্ড ছিল, সার্কেল। বোনরা, বোন, তারপরে আমার হাজবেন্ডের দিক থেকেও দেখা গেছে আমার মেজো ননাস সেও খুব অসুস্থ ছিলেন। প্রায় সবাই মোটামুটি আমরা ভালোই সাফারার ছিলাম এই করোনায়, এই আর কি। তো আমি বলবো আসলে মানুষকে এই বিষয়টার উপর একটু মনোযোগ দেওয়ার জন্য। আমাদের দেশের যে পরিস্থিতি, আসলে আমরা তো ঘরে বসে অন্যান্য দেশের মতন গভর্নমেন্ট ভাতা বা অন্য কিছু দিয়ে আমাদের দেশটা চলবে না। আমাদের দেশে আসলে কাজ না করলে আমাদের দেশের মানুষকে না খেয়ে মরতে হবে। করোনার মৃত্যুর আগে মানুষকে না খেয়ে মৃত্যুটাই কঠিন পরিস্থিতি আর কি দাঁড়াবে। তো সেই জন্য দেখা যায় যে আমাদের দেশের যারা আছে কর্মজীবী মানুষ, তারা আসলে ঘরে বসে থাকতে চায় না, তারা কাজে বের হয়ে যায়। তো যতটা সম্ভব আমি বলবো যে স্যানিটাইজিং এর ব্যাপারে যেন সচেতন থাকে, তারা যেন নিজেদের ব্যাপারে সচেতন থাকে, পরিবার পরিজনের প্রতি সচেতন থেকে যেন কাজ করে। সচেতনতা ছাড়া আসলে এই মুহূর্তে বলার কিছু নাই। আর যে অসুস্থ হবে আমি বলবো তাকে যেন নিজ দায়িত্বে সে যেন আইসোলেশনে চলে আসে, সে যেন সবার কাছ থেকে আলাদা থাকেন, এবং সে যেন নিজের অবশ্যই তার পরিবারকে সুস্থ রাখতে হলে যেই অসুস্থ হবেন তাকে অবশ্যই আগে সচেতন হতে হবে, এবং হ্যাঁ, সচেতন নিজের হলে সচেতনতা হচ্ছে সবার আগে। নিজে সচেতন অবশ্যই। হ্যাঁ, হলে তাহলে পরে নিজের দিকে যেমন খেয়াল রাখা যায়, পরিবারের প্রতিও সেরকম নজর দেওয়া যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আচ্ছা, ঠিক এখন আছে ম্যাম। হচ্ছে যে দু আহ, হাজার লুকানো যাবে না, ভয় পাওয়া যাবে না। ভয় পেয়ে আপনি লুকিয়ে রাখলেন, এতে কোনো সমাধান নাই। অবশ্যই আপনি সচেতন হতে হবে, এবং পরিবারকেও সচেতন ভাবে মোকাবেলা করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা আমাদের যেটা ছিল যে আমরা আসলে ভয় পেয়েছিলাম প্রথমে প্রচুর, আমাদের ভেতরে ভয় কাজ করেছিল। তো এখন অনেকটা স্বাভাবিক। এখন আত্মীয় স্বজনদের মধ্যে কারো হলেও দেখা যায় যে আমরা আসলে অতটা আতঙ্কিত না হয়ে চেষ্টা করি যে সচেতন ভাবে যেন সহযোগিতা করা যায়। এমনও রাইট। ঘটনা আমি শুনেছি যে চিকিৎসার অভাবে করোনা রোগী আরো বেশি অসুস্থ হয়ে গেছে বা আরো মারা গেছেন, সেরকম ঘটনা অনেক ঘটছে। তো এখন আবার দ্বিতীয় ওয়েব বা দ্বিতীয় ধাপে যেটা বলছে আর কি, সরকার গভর্নমেন্ট থেকেও এসেছে যে এখন আবার বাংলাদেশে যেহেতু শীত পড়া শুরু হয়েছে নভেম্বর মাস, তো এখন আবার সচেতন হতে হবে সবাইকে প্রত্যেকটা জায়গাতেই। এখন আবার করোনার প্রকোপ বাড়ছে। তো আমি বলবো যে এই মুহূর্তে সচেতনতা ছাড়া আমাদের কিছু করার নেই, সচেতন হতে হবে এবং সচেতন ভাবে নিজেদেরকে রক্ষা করার জন্য প্রস্তুতি নিতে হবে। যত কম বাইরে যাওয়া যায়, যত কম মানুষের সাথে আহ, আহ, মেশা যায়, এবং বাইরে যেতে হবে, কাজে থাকলে অবশ্যই দূরত্ব বজায় রেখে মিশতে হবে। আচ্ছা ম্যাম, আপনার 2020 সালের বই মেলাতে, অর্থাৎ আমাদের যে জাতীয় বই মেলা, সেখানে আপনার একটা বই প্রকাশ পায়, সেটা হচ্ছে অনুভবে অনুভবতায়। আমার ধারণা মতে এটাই তো আপনার প্রথম বই, রাইট ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, এটাই প্রথম বই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি এখন আপনার লেখা কিছু কবিতা শোনার আবদার করি, তাহলে নিশ্চয়ই আপনি নিজের লেখা কিছু কবিতা আমাদের শোনাবেন। তো ওই বই থেকে আমরা নিশ্চয়ই ভালো কিছু কবিতা শুনবো। তো আমার জানা মতে বিষাদ ছুঁয়েছে মন, বা এই ধরনের কিছু কবিতা আপনার আছে। তো এই এই কবিতাগুলোর মধ্যে থেকে আমাদের দু একটা শোনান প্লিজ। আসলে আমি খুবই কি বলবো, লেখালেখির অভ্যাস আমার ছোটবেলা থেকেই। আপনি যদি একটু একটু বলি ছোট করে। তো ছোটবেলায় আমাদের স্কুলে, আমি যখন ক্লাস সেভেনে, মেবি ক্লাস সেভেন, সিক্স সেভেনের দিকে, তো আমাদের স্কুলে এই প্রোগ্রাম ছিল, একটা আপনার সাংস্কৃতিক প্রোগ্রাম হয়। তো আমাদের ওখানে সবাই অ্যাটেন্ড করলো যে কি যেন নিজের লেখা কবিতা আবৃত্তি করতে হবে। আমাদের ছোটদেরকে সেই অনুপ্রেরণা দিয়েছিল আমাদের শিক্ষক যারা ছিলেন তারা। তো আমিও আমার একটা লেখা কবিতা লিখলাম এবং আহ, আবৃত্তি করলাম। তো আবৃত্তি করার পর আমার মনে আছে যে অনুষ্ঠানটা শেষ হতে সময় লাগবে, তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো আমি বাসায় চলে আসছি। কবিতা আবৃত্তি করার দরকার, আবৃত্তি করেছি, প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম। তো প্রোগ্রামটা চলছে, আচ্ছা যাই হোক, আমি চলে আসছি বাসায়। আমি আর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে চলে আসছি বাসায়। তো রাত্রে 9টা-10টার দিকে আমার স্কুলের এক শিক্ষক এসে নক করছে, দরজা নক করছে। তো স্যারের কণ্ঠ শুনে তো আমি একটু আশ্চর্য হলাম, ভয়ও পাচ্ছি যে কি ব্যাপার, স্যার এত রাতে কেন আসছেন।
তো আমাদের সেই শিক্ষক আমাদের স্কুলের বাবু স্যার আমাদের ইংলিশ পড়াতেন। আমরা এই বাবু স্যার খুব ভয় পেতাম স্যারকে। স্যার আমাদের মানে যতটা পড়াতেন তার চেয়ে বেশি মারতেন। সেই জন্য সেই জন্য স্যারকে একটু ভয়ই থাকতে পেত সবাই স্যারকে। যাই হোক, স্যার যদি শুনে থাকে এখন জানি না স্যার ফেসবুকে আছেন কিনা। স্যারকে শ্রদ্ধা রেখে বলছি, স্যারদের আসলে তখন বুঝি নাই আসলে ওনাদের সেই অনুপ্রেরণা বা ওনাদের সেই শাসন বা তাদের যে আহ, মানে অবশ্যই তারা আমাদের এমন জায়গায় আজকে যে জায়গায় এসেছি সেই জায়গায় আসার পেছনে অবশ্যই আমাদের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমি আমার সকল শিক্ষককে, আমি যেখানে যেভাবে যার কাছ থেকে যতটুকু শিখেছি সকলের প্রতি আমি আজকে এই অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি যারা বেঁচে পৃথিবীতে আছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম, যারা পৃথিবীতে বেঁচে নেই আমাদের শিক্ষকরা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া উপরালার কাছে, উপরা যেন তাদের জন্য অবশ্যই ভালো কিছু করবেন, ভালো কিছু রাখবেন। তো এই হচ্ছে আর কি আচ্ছা শিক্ষকদের কথা। শিক্ষকদের আচ্ছা ম্যাম, বলছিলাম তাহলে বলা যেতে পারে যে 2000 ওটা কবেকার ঘটনা ছিল যখন আপনি ক্লাস 7-এ পড়তেন? হ্যাঁ, তখনকার যে বাবু কথাটা স্যারের। হ্যাঁ হ্যাঁ, তখন আচ্ছা। যে কথাটা বলছিলাম, স্যার কি করলেন ওই যে ওই দিন আমাকে দরজা নক করার পর খুলে দেখি স্যারের হাতে একটা অগ্নিবীণা। তো হুম, স্যার বলেন যে এই যে তুমি পুরস্কার পেয়েছো, ওই যে তোমার তৃতীয় পুরস্কার। ঠিক আছে, হুম, তো অনেকেই অ্যাটেন্ড করেছিল সারা স্কুলে সবাই। আমাদের স্কুলটা আমাদের এলাকায় অনেক বড় একটা স্কুল। সেই সময়টা সেই সময় ভালোই আমাদের ছাত্রছাত্রী ছিল। তো সেখানে পুরস্কার পাওয়াটা আমার কাছে সেই সময়টা মানে অনেক বড় একটা হুম। প্রাপ্তি। তো সেই প্রাপ্তি দিয়ে আসলে আমার সেই এই বীজ বোনা বা এই লেখার বীজ বোনা। আমি জানি না আমি কতটুকু পারি কতটুকু লিখি, সবাই কম বেশি লিখে আমি জানি, আমাদের অনেক বন্ধুরা লেখে। হয়তো বা কেউ সেটা ধারণ করে, কেউ হয়তো লেখার জন্যই লেখে, হয়তো ভালো লাগে বলে লেখে। আমি ধারণ করি, আমি আমার এই লেখার যে জায়গাটা যতটুকুই লিখি যতটুকুই পারি, আমি জানি না অনেক কিছু পারি, কিন্তু আমি আমার সন্তানকে যেমন ভালোবাসি ঠিক তেমনি ভাবে আমি আমার লেখাকে ভালোবাসি। আমার লেখা প্রতিটা বিষয়, প্রতিটা আহ, মানে সবকিছুই আমার খুব যত্নের, খুবই আনন্দের। এটা আমার একটা জায়গা থাকে না, মানুষের একটা জায়গা থাকে না যে হ্যাঁ, নিজেকে অবশ্যই স্পেস ম্যাডাম, দেওয়া, অবশ্যই। নিজে আমার একটা স্পেস হচ্ছে এই জায়গাটা। আমার ভালো লাগলে আমি কবিতা লিখছি, আমার মন্দ লাগলে খারাপ লাগলে লিখছি। আমার প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি লেখার মধ্য দিয়ে। আমার সন্তানের জন্য আমি কিছু বলছি, সেটাও আমি আমার এই লেখার মধ্য দিয়ে। তাতে লেখাটা আসলে আমার কাছে একটা সময় যতটা ছিল তার চেয়ে এখন যত সময় যাচ্ছে তত বেশি, তার চেয়ে বেশি আমি এটাতে আরো অভ্যস্ত এবং প্রাণবন্ত হচ্ছি। এই হচ্ছে আর কি আমার লেখা নিয়ে একটু কথা, ছোট ছোট আচ্ছা আচ্ছা, ছোট। ঠিক আছে। তাহলে তাহলে ম্যাম, এবার যদি অগ্নিবীণা বই থেকেই কোনো একটা কবিতা আবৃত্তি আমরা শুনি, অর্থাৎ নজরুলের ও কোনো একটা কবিতা আবৃত্তি নজরুলের, যেটা আপনি করবেন। নজরুলের আসলে অগ্নিবীণা তো অগ্নিবীণা থেকে না, আমি আসলে নজরুলের একটা লেখা আমার খুব পছন্দ। সেটা আমি আপনাকে একটু শোনাই। সেটা হ্যাঁ, হচ্ছে আহ, আহ, আর ওই যে চক্রবাক থেকে বাদল ওকে। রাতের পাখি। বাদল রাতের পাখি নজরুলের লেখা চমৎকার একটি আমার পছন্দ আর কি। আপনি আমাকে বলেছিলেন যে আমার পছন্দের লেখা আমি আজকে আহ আবৃত্তি করতে পারবো, সেই জন্য আমি হ্যাঁ, আমার অবশ্যই পছন্দের, অবশ্যই পছন্দের লেখে আবৃত্তি করবেন। হ্যাঁ পছন্দের লেখাগুলি সেজন্য ভাবছি একটু একটু শোনাই আপনাদেরকে। বাদল রাতের পাখি। বাদল রাতের পাখি, কবে পোহায়েছে বাদলের রাতি, তবে কেন থাকি থাকি কাঁদিছ আজিও বউ, কথা কও শেফালির বনে একা, শাওনে যাহারে পেলে না তার কি ভাদরে পাইবে দেখা, তুমি কাঁদিয়াছ বউ কথা কও, সে কাঁদুনে তব সাথে, ভাঙিয়া পড়েছে আকাশের মেঘ গহীন শাওন রাতে, বন্ধু বর্ষা রাতে, কেঁদেছে যে সাথে সে ছিল কেবল বর্ষা রাতের সাথী, আকাশের জল ভাড়াতু রাখি হাসি উজ্জ্বল, তেরছ চাহনি জাদুহানে আজ, ভাবি তনু ঢল ঢল, কোমল দিঘিতে কোমল মুখিরাও অধরে হিঙ্গলে মাখে, আলু তালু বেশ ভোমরে সোহাগে পর্ণ আঁচলে ঢাকে, শিউলি তলায় কুড়াইতে ফুল আজি কিশোরী মেয়ে, অকারণ লাজে চমকিয়া ওঠে আপনার পানে চেয়ে,
শালুকের কুড়ি গুজেছে খোপায় আবেকে বিধুরা বধূ, মুকুলি পুষ্প কুমারীর ঠোঁটে ভরে পুষ্পল মধু। আজি আনন্দ দিনে পাবে কি বন্ধু বধূরে তোমার, হাসিলে দেখে লবে চিনে। সরসী তীরে আম্রের বনে আজও যবে ওঠে ডাকি, বাতায়নে কেহ বলে কি, কে তুমি বাদল রাতের পাখি। আজ বিনিদ্র জাগে কিসে রাতে তার বন্ধুর লাগি, যদি সে ঘুমায় তব গান শুনি চকিতে উঠে কি জাগি। ভিন দেশি পাখি আজিও স্বপন ভাঙিল না হায় তব, তাহার আকাশে আজ মেঘে নাই উঠিয়াছে চাঁদ নব। ভরেছে শূন্য উপবন তার আজি নব নব ফুলে, সে কি ফিরে চায় বাজিতেছে হায় বাঁশি যার নদী কূলে। বাদলে রাতের পাখি উড়ে চল যথা আজও ঝরে জল, নাকি কফুলের ফাঁকি, নাকি কফুলের ফাঁকি। এই ছিল বাদল রাতের পাখি, নজরুলের লেখা। সুন্দর আবৃত্তি করেছেন ম্যাম, আসলেই ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি কিছু মন্তব্য পরে পড়ে শোনাচ্ছি, অর্থাৎ আমাদের অনুষ্ঠান যারা লাইভ দেখছেন সেই দর্শকদের কিছু কিছু কথা আমি আপনাকে শোনাচ্ছি। আহ সিরাজুল ইসলাম উনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। এরপরে মৌসুমী নূর নাবি ভুইয়া উনি লিখেছেন আপনি কেমন আছেন, আপনাকে সুন্দর লাগছে, এই আর কি। এখানে আপনার কিছু স্টুডেন্টস আমি দেখতে পাচ্ছি যারা লিখেছে, যেমন তাহেরা আক্তার লিখেছে শুভ কামনা ম্যাডাম। এরপরে আমার কলিগ। ও আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত, ঠিক আছে, যেহেতু ম্যাডাম বলে সম্বোধন করছে তাই ভাবলাম হয়তো। এর পরবর্তীতে আরো লিখেছেন রায়হান রাফিদ শুভ কামনা ম্যাম। তারপরে হচ্ছে চন্দন কে মোদাক, উনি লিখেছে ভাবি খুব সুন্দর করে কথা বলেন, আপনি কিন্তু মাঝে মাঝে লাইভে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এদিক থেকে কিন্তু আমরা বেশ সাপোর্ট পাচ্ছি আপনার ভক্তদের, যারা আপনাকে খুব পছন্দ করে তাদের। ঠিক আছে ম্যাম, এখন এ পর্যায়ে আপনি কাইন্ডলি একটু আপনার কবিতার বিষয়বস্তু সম্পর্কে আমাদের বলবেন। যখন মানে প্রত্যেকটা লেখকেরই একটা ডিফারেন্ট ধারা থাকে, যেই ধারার উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে মাঝে মাঝে শিরোনাম দিয়ে ফেলি, উপাধি দিয়ে ফেলি। যেমন পল্লী কবি জসিমউদ্দিন, ওনার ম্যাক্সিমাম লেখা কিন্তু পল্লী এলাকার সাহিত্য নিয়ে। বিদ্রোহী কবি নজরুল তার অন্য যে কবিতাগুলো সেগুলো পড়লে মনে হয় যে কেন যেন একটু নিজের মধ্য থেকে নিজেকে ডেকে আনা, অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এই রকমের। তো আপনার কবিতার বিষয়বস্তুগুলো অ্যাকচুয়ালি আসলে আমি এটা একটা সুন্দর প্রশ্ন। উম, আপনি আহ, অনেক কি বলবো, প্রথমে যে কথাটা বললেন পল্লী কবির কথা, জসীমউদ্দিনের কথা, চমৎকার একজন কবি, বাংলার প্রকৃতি তার কবিতা উঠে এসেছে। তারপরে নজরুলের কথা বললেন বা রবীন্দ্রনাথ, প্রত্যেকেই আসলে প্রত্যেকের জায়গায় স্বকীয়। তবে প্রথমে আমি বলছি ভাই, আমি এখনো অত লেখালেখির মধ্যে নিজেকে মানে প্রকাশ করার এত সুযোগ আমার এখনো হয় নাই। তবে হ্যাঁ, অনুপ্রেরণা যদি পাই অবশ্যই চেষ্টা করব সেরকম ভাবে। তবে হ্যাঁ, এখন আমি আপনাকে যেটা একটু একটু সহজ করে বলি। একটা সময় যখন কবিতা প্রথম যে কথাটা বলেছিলাম যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, বর্তমান যুগে কিন্তু কবিতার ধারা পরিবর্তিত হচ্ছে। তো আধুনিক যুগে এখন আমরা যে কবিতা লিখি যে গদ্য কবিতায় লিখি। তো এই সময় আসলে কি বাস্তবতা ধর্মী কবিতায় কিন্তু মানুষ বেশি লেখে। আসলে আমার আমার লেখাও তার বাইরে না, বাস্তবতা অর্থাৎ আমাদের যে স্বপ্নের জীবন, সেটা থেকে আমরা যেহেতু একটু মনে হয় যেন সরে এসেছি, বাস্তবতাটা মনে হয় যেন আমাদের লেখার মধ্যে একটু বেশি। সেখানে কাব্যিক ছন্দ তো অবশ্যই আছে। যারাই লিখছি না কেন আমাদের মনে হয় আমাদের লেখার মধ্যে বর্তমানে বাস্তবতার নিরিখে লেখাগুলো বেশি আসছে। অর্থাৎ বর্তমান সময়ের যে বলবো যে যে যান্ত্রিকতা বলেন বা এই যে ইন্টারনেট দুনিয়া বলেন, এই যে ধরেন এই আহ জীবনে মানুষের মধ্যে মানুষের যে দূরত্ব বলেন, তারপরে ধরেন যেই সমস্ত বিষয়গুলো আগে কি ছিল, আগে কাউকে আপনি মনে করছেন তার জন্য খারাপ লাগছে, কিন্তু আপনি সেটা কি করতে পারেন নাই, তাকে আপনি মনে মনেই তাকে ভাবছেন, কিন্তু তাকে একটা ফোন করার বা তাকে দেখার কোনো সুযোগ ছিল না। আজকে ইন্টারনেট দুনিয়া কি হচ্ছে, আমরা
চাইলেই যাকে আমার মনে পড়ছে সাথে সাথে আমি ফোন করছি, পারলে আমরা ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কল দিচ্ছি, কথা বলছি, দেখছি। তো দূরত্ব কমে গেছে, দূরত্ব কমে যাওয়ার কারণে আসলে আমার যেটা মনে হয় ভাবটাও কমে যাচ্ছে, ভালোবাসাও কমে যাচ্ছে। তো সেই হুম। ভালোবাসা কমে যাওয়ার কারণে তো আমাদের লেখাগুলোতেও আমার মনে হয় যেন তার একটা প্রভাব পড়ে। অর্থাৎ আমি আপনাকে কি বুঝাতে পারলাম বিষয়টা, যে যে দূরত্ব এক সময় আমাদের জন্য আমি বলবো যে আহ আশীর্বাদ ছিল, সেই দূরত্ব না থাকার কারণে এখন অনেকটা আমরা সাহিত্যের এই ক্ষেত্রে আমি বলবো যে আমরা কিছুটা আহ বাস্তব বাস্তবমুখী হয়ে যাওয়ায় আমাদের অনেক কিছু আগের চাইতে অনেক মানে অনুভবের যে বিষয়গুলো সেগুলো অনেক কমে আসছে। অর্থাৎ হ্যাঁ, এই যে কথাটা যারা কিনা আপনি আমি দেখে ফেলছি, যে হুম, যা কিনা আমার কল্পনার জগৎটা তৈরি হওয়ার সুযোগ হচ্ছে না। অর্থাৎ কল্পনায় যদি আপনি না দেখেন, আপনার কল্পনার হুম, দৃষ্টি যদি না খোলে, তাহলে কিন্তু আপনার কাব্যের দৃষ্টি খুলবে না। তো কাব্যের হুম। দৃষ্টি দিয়ে আপনি দেখার সুযোগ তখনই থাকবে যখন আপনার সেই কল্পনার দৃষ্টি থাকবে। তো কল্পনার দৃষ্টিভঙ্গি আসলে এই মুহূর্তে মানুষের অনেকটা কমে গেছে। এখন যেটা হচ্ছে সেখানে বাস্তবতা বেশি, কল্পনার সেই প্রবণতা বা আবেগটা অনেকটা কম আমার মনে হয়। যাই হোক, তার পরেও আমি বলবো যে আমি আসলে সমসাময়িক সময় বাস্তবতা, যেমন ধরেন আমার একটা কোনো কিছু খারাপ লাগছে, কোনো একটা বিষয়, সেটার উপর আমি লিখছি। যেমন ধরেন যখন আমি পত্রিকায় দেখলাম বা টিভিতে দেখছি, নিউজ দেখছি যে একটা মেয়েকে পুড়ে ফেলছে, একটা মেয়েকে আগুনে পুড়িয়ে দিচ্ছে। তো সেটা আমার ভেতরে যে টাচ, সেটার উপর আমার আমার লেখা আসছে। তনু তনু নামের একটা মেয়ে, আমি মানে ওর উপর আমার প্রচন্ড খারাপ লেগেছিল ওকে যখন অগ্নিদগ্ধ সেই রূপ যখন দেখি। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আর কি, যে বিষয়গুলো আপনাকে টাচ করবে সেগুলোই কিন্তু আপনার লেখায় উঠে আসবে। আমার, আমি তার বাইরে না, ব্যতিক্রম না, আমার ভেতর সেই ঘটনা, সেটা নিজের হোক অন্যের হোক বা এই বাস্তবতা বা যে বিষয়গুলো আমাকে টাচ করে সেগুলোই আমার লেখায় উঠে আসে। ঠিক আছে ম্যাম। তো বর্তমানে যারা মানে নতুনদের মধ্যে কবিতা লেখা চর্চা করছে, তাদের কিন্তু হয়তো সব বিষয়ে ভালো যে জ্ঞান আছে তা না। হাঁটতে হাঁটতে পথ চলার একটা ব্যাপার আছে যে হাঁটতে হাঁটতেই পথ চিনে ফেললো। তো তাদের পথটা চিনতে হলেও কিন্তু তাদেরকে বেশ কিছু দূর হাঁটতে হবে, সঙ্গে কেউ থাকুক অথবা না। তো এক্ষেত্রে আপনি কাইন্ডলি তাদের জন্য পরামর্শ হিসেবে কিছু বলবেন, যেমন কবিতার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, একজন নতুন লেখক হিসেবে সে শুধু বন্ধুদের সাথে ফান করেই দু একটা লাইন লিখবে, আবার লেখালেখিটাকে একটু অন্য মাত্রায়ও কিন্তু নেওয়া যেতে পারে। যেমন র‍্যাপ সং সম্পর্কে ম্যাম নিশ্চয়ই আপনি শুনেছেন। তো ছন্দ মিলাতে পারলেই কিন্তু ওটা দিয়ে ওরা দুষ্টুমি করে করে র‍্যাপ করে ফেলে। তো দুষ্টুমি যদি করে তাহলে এটা স্বাগত জানাই, ওদের কাছ থেকে ওরা যদি মজা করতে পারে দেন এটা করবে। কিন্তু দেখা গেছে যে আমাদের বিখ্যাত কিছু আগের কবিদের লেখা কবিতা এগুলো দিয়ে যদি ওরা একটু মানে র‍্যাপ করে তাহলে কিন্তু ভালো লাগে না শুনতে, পচা লাগে। তো ওদের জন্য কাইন্ডলি আপনার পরামর্শটা বলবেন যে কোন কোন বৈশিষ্ট্যগুলো ওরা নিজেদের লেখার মধ্যে রাখবে আর কি। আসলে কি প্রত্যেকটা বিষয়েরই স্বকীয়তা থাকা উচিত, সেটা যেই হোক না কেন। আপনি যদি নকল করতে চান, নকল করলে আসলে আপনি কাউকে কারো লেখা যখন পড়বেন তার বিষয়বস্তু দিতে পারেন তাকে, সেটা আপনি চর্চা করতে পারেন, কিন্তু নকল করা ঠিক না। এটা একটা আমি বলবো অবশ্যই, যে নকলের প্রবণতা থাকা উচিত না, যে আমি দুই একটা লাইন এদিক ওদিক টেনে দিলাম, ওই দিক ওদিক মিলিয়ে আমি একটা কবিতা লিখে ফেললাম, নিজের নাম দিয়ে চালিয়ে দিলাম, এটা কখনোই করা উচিত না। স্বকীয়তা অবশ্যই চিন্তা করা উচিত। আর যেটা আপনি বললেন যে প্রত্যেক ওই যে আমি বললাম না, যখন প্রাচীন যুগ থেকে মধ্যযুগে পাড়া দেয় মানুষ, তখন কিন্তু মধ্যযুগে সেই প্রাচীন যুগের প্রভাব পড়েছিল। মধ্যযুগের যেই পদাবলীগুলো দেখি, বৈষ্ণব পদাবলী বলেন বা রাধাকৃষ্ণের কথা বলেন, সেখানে কিন্তু ওই যে চর্যাপদের মতনই, চর্যাপদের ভাষা আপনি বুঝেন না, কিন্তু আমি যদি আপনাকে রাধাকৃষ্ণের কথা বলি, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বলি, পড়ে শুনে, তখন কিন্তু আপনি বুঝবেন। তো যখন এইভাবে যখন আপনি আবার আধুনিক যুগে আসলো, মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ লিখলেন, যখন তিনি সেই মেঘনাদের যে ভাষা, সেটাও কঠিন ভাষা, কিন্তু মানুষ কিন্তু সহজভাবে পড়লো। এরপরে যখন রবীন্দ্রনাথ চলে আসলো, রবীন্দ্র যুগে চলে আসলো, তখন কিন্তু আরো সহজ হয়ে গেল। তো একটার পর একটা ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের ধারায় মানুষ এগিয়ে আসছে। তো এখন সেই রবীন্দ্র যুগের পর আমরা কেন আশা করবো যে রবীন্দ্রনাথের মতো করেই মানুষ কাব্য চর্চা করবে? এখন তো অবশ্যই সেই যুগ পার হওয়ার পর বর্তমান যুগে, বর্তমান সময় মানুষ
বর্তমান কি ধারণ করে লিখবে, এটাই স্বাভাবিক। তো এটা এটা দোষের কিছু না। তবে আমি একটা কথাই বলবো যে মানুষ যেন তার স্বকীয়তা নষ্ট না করে, মানুষ যেন ওই যে বললেন না যে লেখার জন্য লিখলাম, হেলাফেলা একটা কিছু লিখে ফেললাম, হয়ে গেল তো লিখে, সেরকমটা করা উচিত না আসলে। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের তার জায়গা থেকে একটা থিম, একটা মেসেজ দিতে পারে। আপনি যদি আপনার লেখার মধ্যে যদি একটা মেসেজ থাকে, অর্থাৎ আপনি কি বলতে চান, ছোট কোনো বিষয় হতে পারে, অনেক বড় বিষয় হতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? তো ছোট কোনো বিষয় মেসেজ হতে পারে, সেটা যদি থাকে সমস্যা নাই। তো এই বিষয়গুলো মাথায় রাখলে মানুষের জন্য, কল্যাণের জন্য কাজ করলে, সেটা আসলে যেরকমই হোক, আহ, আর এটা তো নিয়মই, আপনার যেটা ভালো কিছু হবে সেটা টিকে থাকবে, যেটা ভালো না সেটা মানুষ গ্রহণ করবে না। ওই দিয়ে একদিন হাতে তালি দিবে, পরবর্তীতে দেখা যাবে যে ওটা ঝরে পড়ে গেছে। হ্যাঁ, এটি স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে ম্যাম, তাহলে দর্শক এ পর্যায়ে আমরা পুনরায় কিছু মেসেজ পড়ে নিচ্ছি। আম, আমাদেরকে লিখেছেন এমডি হাসান হাবিব, তিনি আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদেরকে শুভকামনা জানিয়েছেন। আহমেদ রুমেল ফয়সাল লিখেছেন সুন্দর লাগছে, আবৃত্তি শুনতে ভালো লাগছে। এর পরবর্তীতে মাহিউদ্দিন ভাই, উনি অনুষ্ঠান দেখছেন, আপনার প্রতি শুভকামনা রেখেছেন, আপনার কবিতা তার পছন্দ। আমাদের অনুষ্ঠান দেখছেন তাসনিম সালুয়া, তার ভালো লাগছে আমাদের অনুষ্ঠান, তিনিও শুভকামনা জানিয়েছেন। এরপরে দেখছি আমাদের সাথে আছেন শহীদুল, আহ সবাই আপনার কবিতার প্রশংসা করছে আর কি। তো ম্যাম, এখন আমরা আপনার লেখা কবিতা শুনতে চাচ্ছি, অর্থাৎ অনুভবে অনুভবতায় বই থেকে কাইন্ডলি যদি আপনি আমাদেরকে কবিতা শোনান। আমি আমার লেখা একটা কবিতা, এটা 2017 সালে লেখা, বিষাদ ছুঁয়েছে হায়। নির্জনে অবাধ্যতায় ডাকি ইশারায়, ভীরু মন ভীরু কাপড় বুঝতে লেগেছে অনল। পুড়ে যায় ছুঁয়ে যায় নশ্বর দেহের প্রলয়, বিভ্রান্তি নাকি বিষাদ ছুঁয়েছে হায়। এ কি সুখ নাকি সুখের অসুখ, কামনায় তাড়িত বিবেকহীন সম্পর্ক, কিছু নেশা বাঁচায় আবার কিছু ভুল পথে হাঁটায়। সম্পর্কের অনাচারে পুরে দলিত হয় মানুষের মন, দেহ সে তো কাদামাটির এক অবয়ব, তাতে যে মনের বাস সেই দিয়েছে বিশ্বাস। যে আঘাতে ক্ষত হয় সমান্তরালে, তাই কি প্রেম? ভালোবেসে জবাবদিহিতা পরাধীনতার সামিল, নির্লোভ প্রেম তাই কি হয়? ভাত আর কাপড়ের গন্ধে কোথাও প্রেম স্থির, কোথাও বা প্রেমে দেহ থেকে দেহের ভিন্নতার স্বাদ। কেউ বা প্রেমে খুঁজে বিশ্বাস, কারো বিশ্বাসে লাগে ঘা। কেউ প্রেমে তখন ঠুনকো ভাঙা কাচের পাত্র, অভিমানে অবহেলায় শূন্যতায় নিরন্তর প্রেমের ক্ষয়। অভিমানে অবহেলায় শূন্যতায় নিরন্তর প্রেমের ক্ষয়। ঠিক আছে ম্যাম, আসলে আপনার লেখার মধ্যে জাদু আছে, আপনার লেখা মানুষের ভালো লাগবেই। আচ্ছা, তো এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো, আম, আমাদের যে স্যার হামিদুল্লাহ মুকুল সাহেব, উনি তো ডিবিসি তে আছেন। তো সাহিত্যপ্রেমী মানুষদের মধ্যে কিন্তু এই ধরনের ঘটনা থেকেই নিজেদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তো স্যারের সাথে আপনার যখন সাক্ষাৎ হয়, তখন কি কোনো কবিতা বা কোনো গানের ঘটনা ছিল নাকি, যেটা আপনাদের দুজনকে একত্র করতে খুব প্রভাব ফেলেছে, এমন কিছু ছিল নাকি? আপনি তো মানে খুব চমৎকার একটা প্রশ্ন, স্মৃতিচারণমূলক প্রশ্ন এটা বলতে গেলে। অনেকদিন আপনার কথা শুনতে শুনতে স্মৃতিতে চলে গেলাম। তো সেটা অনেক আগের কথা। আমার আমার গ্রামের বাড়িতে যাই, আমার নানার বাড়ি আর ওর নানার বাড়ি পাশাপাশি। তো গ্রামে আমরা ডিসেম্বর মাসে শীতের মধ্যেই ঘুরতে যেতাম। তো সেই সময় যাওয়ার পর আমিও আমার নানার বাড়িতে গেলাম, সেও তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তো সেখানে আমরা দুজনেই ঢাকায় থাকি, কিন্তু কারোর সাথে কারো কখনো দেখা দেখা ছিল না, দেখা হয়নি। তো সেখানেই আমরা গ্রামে যাওয়ার পর, তো সেখানেই তার সাথে আমার দেখা দেখা। তো প্রথম যেদিন তাকে দেখলাম সেদিন সে আহ লাল শার্ট পরা ছিল।
তো সেই সময় আমার মনে আছে যে তাকে দেখে আমি প্রথমে আমরা কাজিনরা সবাই দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে। তো সে যাচ্ছে, তো আমি ওকে দেখে বলছি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল, তো জোয়ার এসেছে ভর সমুদ্রে। তো এই গানটা গাইছিলাম। আর সে যখন সরে গেল, একটু সামনে গেল, তখন বললাম যে রক্তলাল না বলে বলছিলাম শার্ট লাল শার্ট লাল। আমার হঠাৎ মনে পড়লো সেই কথা। তো সেই ছোটবেলা দুষ্টুমি আর কি। তো সেই কথা বলে তো আমি তো চলে আসছি ঢাকায়, সেও চলে গেছে ঢাকায়, চলে এসে ঢাকায় চলে আসলো। পরবর্তীতে যেটা হলো যে সে এই বিষয়টা, সে আসলে আহ মানে এই গান বা এই স্মৃতি, এই সময়টা আমাদেরকে আসলে জোড়া লাগানোর পেছনে মনে হয় একটা ভূমিকা ছিল। তো যাই হোক, আস্তে আস্তে সে তার একটা সময় ভালো করে পরিচয় হলো, তারপর সে আমাকে তার অনুভূতির কথা জানালো। তো এবং সে বলল যে সেই ঘটনা, সেই শীতের সকালে এবং সেই শীতের ভোরে যে গানটা, সেই শীতের বিকেলে ছিল, পরন্ত বিকেল যে গানটা ছিল, ওই গানটাই আসলে আমাদেরকে একটা জায়গায় দাঁড় করানোর পেছনে একটা বড় ভূমিকা ছিল সেই দিনের। তো এই হচ্ছে আর কি ঘটনা। তো হ্যাঁ, আসলে এই ঘটনাটা সত্যি সুন্দর। এবং একদম। রক্তলাল রক্তলাল লাল শার্ট লাল শার্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা পুনরায় কিছু মেসেজ পড়ে নিচ্ছি। এখানে আমাদেরকে সাদিয়া ইসলাম লিখেছেন, যেমন অসাধারণ কবিতা তেমন আবৃত্তির কণ্ঠস্বর, আমি বিভোর হয়ে গেলাম। ওয়াও! আপনার কণ্ঠের প্রশংসা পাওয়া যাচ্ছে। আমাদেরকে রোজি রহমান রোজি ম্যাম লিখেছেন, শুভ কামনা রইল ভাবি। আহ সবাই আপনার প্রতি শুভ কামনা রাখছে। আহ ওয়াও। মোহাম্মদ শহীদুল লিখেছে, হাই দোস্ত কেমন আছো? আসলে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমি যখন সেনাবাহিনীতে ছিলাম তখন ওর সাথে একসাথে ট্রেনিং করেছি। খুব ক্লোজ ফ্রেন্ড, মানে এতটা কাছের বন্ধু সত্যি খুব কম হয়। হ্যাঁ শহীদুল, ধন্যবাদ। আহ মাহিউদ্দিন লিখেছে, হ্যাঁ, মাহিউদ্দিন লিখেছে, আই এম ভেরি এক্সাইটেড। ঠিক আছে, উত্তেজিত হওয়ারই কথা, সুন্দর সুন্দর চমৎকার কবিতা শুনলে ভালো লাগবেই। আচ্ছা, ঠিক আছে ম্যাম, তাহলে এইবারে আমরা উম নারী নেতৃত্বের দিক থেকে যে সমস্ত কবি আছেন, যেমন বেগম রোকেয়া অথবা সুফিয়া কামাল, তাদের যদি কোনো একটা কবিতা আজকের অনুষ্ঠানে আপনি আবৃত্তি করতেন, কারণ আমাদের বিশেষ করে মুসলিম সমাজে বলবো না, আমাদের বাংলার প্রেক্ষাপটে আহ শুধু যে বাংলাদেশেই এমন না, ইন্ডিয়া পাকিস্তান সব দেশ থেকেই একটু খেয়াল করলে দেখবেন এই যে বৃহত্তর বাংলা অঞ্চলটা, আমাদের দেশে কিন্তু নারীদের অগ্রসরতার জন্য লম্বা সফর করতে হয়েছে। শুরু থেকেই নারীদেরকে সাথে নিয়ে আমাদের পুরুষরা খুব একটা চলাফেরা করে নাই, বরং তারা ব্যাপারটা একটু লজ্জার চোখেই দেখেছেন। তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত লেখকরা ভালো লিখেছেন, যেমন সুফিয়া কামাল আছেন, তারপরে বেগম রোকেয়া আছেন, এছাড়াও দেশের বিদেশের অন্যান্য লেখকরা আছেন, তাদের কবিতা নিশ্চয়ই আপনি আজকে একটা হলেও আবৃত্তি করবেন। অবশ্যই আমার খুবই পছন্দের একজন কবি, আমাদের সুফিয়া কামাল, কবি সুফিয়া কামাল। তো ওনার কথা বলতেই হয়। আপনি যেটা বললেন যে আসলে আজকে আমাদের নারীদের যে অবস্থা, যুগে যুগে কালে কালে আসলে নারীরা আজকের এই এই স্বতঃস্ফূর্ত এই জায়গায় ছিলেন না। তাদেরকে আনার পেছনে যাদের ভূমিকা, তাদেরকে সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তো আজকে আমি বেগম সুফিয়া কামালের একটা কবিতা পড়বো, তাহারই পরে মনে। তাহারই পরে মনে, বেগম সুফিয়া কামাল। এই কবিতাটা আসলে কবির স্মৃতিচারণমূলক একটি কবিতা। কবির স্বামী, প্রথম স্বামী যিনি মারা গেছেন, বা তার তার মৃত্যুতে তার যেই কষ্ট বেদনা, সেই কথাগুলি তিনি প্রকৃতির সাথে আহ তুলে ধরেছেন। সেই কবি যিনি কিনা তার স্বামীর যেই স্মৃতি, তাকে ভুলতে না পারার বেদনা, তার তার অবস্থা, তাকে নিয়ে তার যে ভাবনা, এই সমস্ত কিছু তার এই কবিতা উঠে এসেছে। এটা কবির আসলে স্মৃতিচারণমূলক একটি কবিতা। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ারে গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি,
কোথা তব নব পুষ্প সাজ? কহিল সে সুদূরে আর চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। কহিলাম, ওগো কবি, রচিয়া লহ না আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। কহিল সে মৃদু মধুস্বরে, না হলো না হোক এবারে, আমারে গাহিতে কান, বসন্তেরে আনিতে বরিয়া, রহেনি সে ভুলিনি তো, এসেছে তা ফাগুনে সরিয়া। কহিলাম, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়? ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লোভেনি কি ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। হোক তবু বসন্তের প্রতীক, কেন এই তব তীব্র বিমুখতা? কহিলাম, উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? কহিল সে কাছে সরে আসি, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারে পরে মনে, ভুলিতে পারি না কোনো মতে, ভুলিতে পারি না কোনো মতে। এ ছিল কবির তাহারই পরে মনে কবিতাটি। তার আসলে সুন্দর। এবং আপনার এই আবৃত্তি শুনে নূর আহমেদ মেসেজ করেছেন, মাশাআল্লাহ অনেকটা টাচিং ছিল। হ্যাঁ, অবশ্যই কবিতাটা যেমন টাচিং এবং আপনার আবৃত্তিও খুব ভালো ছিল। আবার শহীদুল লিখেছে, শুভকামনা মেহেদী, ধন্যবাদ বন্ধু, তোমার প্রতিও শুভকামনা। আমাদেরকে সালমা মুস্তাফিজ লিখেছেন শুভকামনা। দর্শক, আপনারা যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেকের প্রতি শুভকামনা রইল। এবং আপনারা আমাদের আজকের অনুষ্ঠান, অর্থাৎ নোহা ভীষণ কর্তৃক আজকের আয়োজিত অনুষ্ঠান কবিতার প্রহরে উপস্থিত হয়েছেন আমাদের সাথে সুলতানা রাজিয়া ম্যাম। আমরা তাকে আমাদের মধ্যে পেয়ে আসলেই গর্বিত। ওকে আমাদেরকে নূর আহমেদ আবার লিখেছেন, অসাধারণ উপস্থাপনা মেহেদী, খুব মনোমুগ্ধকর আবৃত্তি রাজিয়া আপি। ঠিক আছে, আসলে আবৃত্তি মনোমুগ্ধকর হবেই। ঠিক তো এ পর্যায়ে আমরা কিন্তু অনেকটা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি ম্যাম। আপনার লেখা কবিতা কিন্তু শুধুমাত্র একটাই শুনেছি, অবশ্যই আপনার লেখা কবিতা এখন আমরা আবার শুনবো। নারীদেরকে নিয়ে যদি আপনার কোনো কবিতা থাকে, সেটাও আপনি চাইলে এখন আবৃত্তি করতে পারেন। কারণ সুফিয়া কামালের লেখা কবিতায় যেমন তিনি তার একটা সাময়িক সময়ের বেদনা তুলে ধরেছিলেন, যে তাহারই মনে পড়ে একজন নারী হিসেবে নিজের লাইফে অতৃপ্ততা, অপূর্ণতা অথবা হঠাৎ করে কোনো একটা শূন্যস্থান তৈরি হওয়াটা যে কতটা বেদনার, আপনার কণ্ঠে এবং তার লেখায় সত্যি কথা বলতে আসলে অসাধারণ। ঠিক আছে, তাহলে আমরা চলে ধন্যবাদ। যাচ্ছি এখন আপনার জানি না, লেখা আমি কবিতায়। আমি সত্যি বললাম যে আমি আসলে আমার স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্যই মূলত যতটা প্র্যাকটিস করি, যতটা চর্চা চলে, তো চেষ্টা করি ক্লাসরুম গুলো যেন আমাদের চঞ্চলতায়, প্রাণ চঞ্চলতায় থাকে, এমন ভাবে যেন ওরা যেন হয়ে না যায়, মানে বোর না হয় যে ম্যাডাম, সেই জন্যই প্র্যাকটিসটা করা। ঠিক আছে। রাইট। তো যাই হোক, আজকে আপনার কথা আমি জানি না কেমন লাগছে, সাহস করে অনেক কিছু সাহস করতে হয়। ওই যে প্রথম সাহস করে আপনার যখন কবিতা লিখেছিলাম, ঠিক তেমনি ভাবে আজকেও চলে আসলাম, এই আর কি। যাই না, হোক, আপনি সত্যি একটা আপনার দর্শকদের সাড়া পাওয়া দিয়েই আমরা বুঝতে পারছি যে আপনার আবৃত্তি তাদের খুব ভালো লেগেছে। এবং আমার ধারণা মতে আমার এটা অনুভবতায় বইটাও কিন্তু আপনার বেশ সাড়া ফেলেছিল। 2020 সালের উম, আম, এটা বইমেলায় যে আপনার বইটা প্রকাশ পেয়েছে, হ্যাঁ বইটাও বেশ সাড়া ফেলেছিল। সুতরাং কবিতা সবকিছু মানুষ ভালোবাসে, আর সেই ভালোবাসা তাদের প্রকাশ করার মাধ্যম, হ্যাঁ প্রকাশ করার মাধ্যমগুলোতে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা কবিতায়। আচ্ছা, এই কবিতাটা হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে লেখা, মানে নারী, আহ, ক্যানভাসে নারী। কবিতাটার নাম হচ্ছে ক্যানভাসে নারী। ক্যানভাসে ক্যানভাসে তৈচিত্রের রঙে এঁকেছি নারী, এঁকেছি প্রেমের অনেক ধারা, এঁকেছি নারীর মন আর নানা রূপে শরীর। নারীকে কখনো দিয়েছি প্রেম, কখনো মাতৃত্ব, আবার কখনো দিয়েছি হিংস্রতার প্রতিরূপ। কখনো চোখ দিয়েছি দেখবার জন্য, কিন্তু মুখ দেইনি।
পাছে নারী প্রতিবাদী হয়ে ওঠে তবে তো সর্বনাশ। নারীকে সৃষ্টি করেছি একই অঙ্গে নানা রূপে, নারীর রূপকে করেছি পুঁজি, প্রতিটি অঙ্গ তাই আমাকে দিয়েছে যশ খ্যাতি। আমার পকেটের পয়সায় তাই অনেক কিছু চলে। বর্ষায় নারীকে ভিজিয়েছি ছেঁড়া কোনো বস্ত্রে, এতে নারী স্পষ্ট ছেঁড়া কাপড়ের ন্যায় ছেঁড়া ও দরিদ্র। গ্রীষ্মের খরতাপে নারীকে পুড়িয়েছি সূর্যের প্রখর রোদে, এতে নারী রুগ্ন, শ্রান্ত এবং বোবা বধির। রাতের নারীর ঠোঁটে এঁকেছি লাল রং, নারী তখন বিনোদিনী উপঢৌকন। নারীকে আমি স্পর্শ করি আমার সুকাশে, রাত শেষে ছুঁড়ে ফেলি ময়লা মাখানো কাপড়ে এবং কিছু টাকায়। আমার ক্যানভাসে নারী পুঁজি, নারী আমার হাতের বানানো কোনো পুতুল। খুব সন্তর্পণে ভেবেছি কি কখনো, কোথায় যেন নারীর সাথে কিসের যেন বন্ধন, নারীর সাথে নারীর যে বন্ধন, করছি না তো তার অপমান। নিশ্চুপ নারী হাসছে মিটিমিটি ক্যানভাসে দাঁড়িয়ে, এ কি তবে আমারই হার? নিশ্চুপ নীরব নারী কেড়ে নিল আমার সব অহংকার। নিশ্চুপ নীরব নারী কেড়ে নিল আমার সব অহংকার। ক্যানভাসে যে নারী সেও অহংকার কেড়ে নিতে জানে। আসলে খুব মানে গভীর কথা। এই এই কবিতাটা যখন আমি শুনছিলাম, আমি আপনার প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তো নারীকে কি বলবো আমি বলতে পারছি না। নারীকে আহ স্পর্শ করা, আবার ছুঁড়ে ফেলে দেয়া, আবার বৃষ্টিতে তার কাপড় ভেজানো, অসাধারণ, মানে হার্ট টাচিং। এবং এই ব্যাপারগুলো আমার ধারণা যারা ছোট মানুষ তারা বুঝবে না, অনেকের মাথার উপর দিয়ে হয়তো যাবে। ওকে, হোয়াট এভার ইট ইজ, খুব গভীর এক্সপেরিয়েন্স যাদের আছে শুধুমাত্র তারাই মনে করবে যে আপনি ঠিক তাদের কথাটাই এই কবিতার মধ্যে লিখেছেন। আর এইখানেই কিন্তু কবির সার্থকতা। যখন পাঠকরা পড়ে, তখন পড়তে পড়তে পাঠক যদি লেখার মধ্যে নিজেকে খুঁজে পায়, ঠিক সেখানেই হচ্ছে কবির সর্বোচ্চ সার্থকতা। আমাদের আজকের অনুষ্ঠানটা সত্যি খুব ভালো হলো আপনার উপস্থিতিতে। তো দর্শক, আপনারা সবাই দেখছেন নোয়া ভিশন এর আজকের আয়োজন কবিতার প্রহর। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন সুলতানা রাজিয়া ম্যাম। তিনি দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা বিভাগের লেকচারার হিসেবে আছেন। এছাড়া তিনি তার ছোটবেলা থেকেই সাহিত্য চর্চার প্রতি বেশ অনুরাগী ছিলেন। কবিতা লিখতেন, কবিতা লেখার পাশাপাশি তিনি ছোট গল্প, অনুগল্প যেগুলো হয় আর কি, সেগুলো লিখতেন। পেন্সিল নামের যে অনলাইন পেজ আছে, এছাড়া অন্য প্রকাশ, এ সমস্ত পেজে তার নিয়মিত লেখা থাকে। আপনারা যদি সে সমস্ত পেজে চোখ রাখেন তাহলে তার লেখা দেখতে পাবেন। আর এছাড়াও আছে, দেখা যায় 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 দিন পত্রিকায় তার কবিতা প্রকাশিত হতো এক সময়, ইনকিলাবে তার পত্রিকা প্রকাশিত হয়েছে এক সময়। তো ম্যাম, শেষ পর্যায়ে আপনি সবার উদ্দেশ্যে কিছু বলবেন, এবং অবশ্যই বলবেন যে সাহিত্য চর্চার প্রতি মানুষের যে আগ্রহ সেটা যেন বেঁচে থাকে, মানুষ যেন সাহিত্যকে ভালোবাসে, তারা যেন কবিতা ভালোবাসে, কবিদের প্রতি সম্মান রাখে। একসময় এরকম ছিল যে কাজী নজরুল ইসলাম প্রকাশনীর কাছে চিঠি পাঠিয়েছে, 20 টাকা পাঠান আমি ঔষধ কিনবো। এরপরে প্রকাশনী আবার চিঠি লিখে পাঠিয়েছে, আপনার লেখা পরবর্তী লেখা পাঠান, সেটা বিক্রি করার পরে হয়তো আমরা পাঠাবো, কিন্তু সেটাও কনফার্ম নয়। তো এই ধরনের দরিদ্রতা, দৈন্যতা, যেখানে কবিদের মর্যাদা কবিরা সমসাময়িক সময় পান নাই, আমরা তাদেরকে দেখা যায় মৃত্যুর পরেই হয়তো আমরা মানুষের মর্যাদা বুঝতে পারি। তো এই যুগটা আমি চাই না। মৃত্যুর পরে মানুষের মর্যাদা কেন বুঝবো, তখন তো সেই নাই। আমরা মানুষের মর্যাদা জীবিত থাকতে বুঝতে চাই। আমি আমার মর্যাদা এখন চাই, আমি আপনার মর্যাদা এখন চাই, আমি প্রত্যেকটা মানুষের মর্যাদা ঠিক এখন এই মুহূর্তে এস্টাবলিশড হতে চাই, হতে দিতে চাই, করতে চাই। ঠিক আছে ম্যাম, আপনি শেষ মুহূর্তে সবার উদ্দেশ্যে অবশ্যই কিছু বলবেন, যেন সবাই সাহিত্য চর্চাকে পছন্দ করে, সাহিত্যের আশেপাশেই যেন সবাই থাকে। অবশ্যই, আমি যেহেতু সাহিত্যের মানুষ, আমি প্রথমেই বলেছি আসলে সাহিত্য মানুষকে শেখায়। মানুষ এখন বর্তমান সময়ে যে যান্ত্রিকতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় থেকে উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে সাহিত্য বোধ জাগ্রত করা। সাহিত্য বোধ জাগ্রত করতে হলে বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে সাহিত্য চর্চা করতে হবে। আমরা যত বেশি পড়বো, যত বেশি জানবো, তত বেশি আমরা নিজেদের যে ভুলগুলো, যে নিজেদের প্রত্যেকটা মানুষ আসলে তার নিজের করা কাজকে কিন্তু তার ভুল মনে হয় না। সে যে কাজটা করলো সেটার পেছনে কিন্তু তার যুক্তি থাকে।
তো সেই সেই জন্য আমি বলবো যে মানুষ যদি তার জায়গা থেকে চেষ্টা করে বেশি বেশি করে পড়াশোনা করতে এবং নিজের সমালোচনা করতে পারে তাহলেই শুদ্ধ মানুষ হওয়া সম্ভব। তো আমি যা করলাম সেটার মধ্যে কোনো ভুল নাই এটা যেন মনে না করে। অবশ্যই মানুষকে মানুষ হতে হবে, মানুষকে এই আমি সত্যি এই যন্ত্রের যে প্রভাব মানুষের উপর পড়ছে, বিশেষ করে আমাদের শিশুদের উপর যে যন্ত্রের প্রভাবটা পড়ছে সেটার জন্য আমি সত্যি খুব চিন্তিত। এই সমাজের মানুষ আজ থেকে আগামী আহ সেই আমি হয়তো এখন আছি, হয়তো বা আগামী 100 বছর পর আমি থাকবো না, কিন্তু মানুষ কোথায় যে দাঁড়াবে, কোথায় যে মানুষের অবস্থান, সত্যি আমার এটা খুব চিন্তা হয়। আজকে মানুষ, কারণ এখন যেভাবে ছোট ছোট বাচ্চারা শুনি যে বাচ্চাদেরকে ধরে নিয়ে যে মানে নৃশংসভাবে হত্যা করছে, এগুলো সমস্ত কিছুর কারণ হচ্ছে ওই যে যে সমস্ত তারা ক্রাইম থ্রিলার দেখে, যে সমস্ত বিষয়গুলো তারা টিভিতে দেখে, তারা অনলাইনে দেখে, সেগুলোরই তারা প্র্যাকটিস করে। তো এই প্র্যাকটিস গুলো আসলে মানুষকে হাসতে হাসতে কঠিন বাস্তবতার সম্মুখীন করছে। তো মানুষকে অবশ্যই শুদ্ধ সুন্দর জীবনের চর্চা করতে হবে। অস্থিরতা সেই জীবন যাপন বাদ দিয়ে সুস্থ সুন্দর জীবন যাপনের চেষ্টা করতে হবে প্রত্যেকের জন্য। সেটাই হচ্ছে আমার বড় একটা মেসেজ। আগে তো আমাকে সুস্থ জীবন যাপন করতে হবে, তারপরে না আমি মানুষের জন্য কিছু করতে পারবো। তো সুস্থ মানুষই পারে সুস্থ সুন্দর মেসেজ দিতে, সুস্থ সুন্দর মানুষের জন্য ভালোবাসার ময় পৃথিবী রচনা করতে। তো লাস্ট আমি একটা কবিতা আমি পড়তে চাই। উম, একটা, আমাদের হাতে কি সময় আছে আর? হ্যাঁ, আসলে আমরা শেষ দিকে চলে এসেছি। ওকে, আচ্ছা, ঠিক আছে, আপনি অল্প সময়ের মধ্যে যদি হয় তাহলে আমরা এই আবৃত্তিটা শুনেই ফেলি। হ্যাঁ, খুবই ছোট, 4-5 লাইনের ঠিক একটা আছে, কবিতা। ঠিক আছে। শুদ্ধতার দ্বন্দ্ব। শুদ্ধতার দ্বন্দ্ব। কিছু স্বাদ আছে পেতে নেই, কিছু অভিমান, কিছু ব্যথা ভুলে যেতে নেই, কিছু স্মৃতি কখনোই মুছে যায় না কিংবা যেতে নেই। বন্ধনে আবদ্ধ যে জীবন তাতে মুক্তির গ্রাণ নেই, কোনো কোনো মুক্তিতেও হয়তো সুখ নেই। নোনা মাটিতে নোনা জল গড়িয়ে পোড়া গাছের জন্ম, ওতে শুধু নোনা স্বাদ, বাঁচার আকাঙ্ক্ষায় বুঝি বেশি মরে মানুষ। শুদ্ধতার দ্বন্দ্বে খোয়া যায় কত সম্পর্ক, জীবনের পূর্ণতায় অপূর্ণ থেকে যায় মৃত্যুর স্বাদ। কোনো কোনো মৃত্যুতেও মুক্তি নেই, কিংবা মুক্তির স্বাদ পেতে নেই, কিংবা মুক্তির স্বাদ পেতে নেই। কিছু স্বাদ আছে পেতে নেই, কিছু কিছু স্বাদ পেতে নেই। এই ছিল আসলে সত্যি। শুদ্ধতার দ্বন্দ্ব। যাই হোক, ধন্যবাদ। হ্যাঁ, বাস্তবতার কথা শেষ লিখেছো, বাস্তব কথা লিখে গাইডা কেমন লাগলো? আহ চেষ্টা করেছি আমার মতো করে। আহ আমাদের কি সময় শেষ? হ্যাঁ, আমরা কাছাকাছি চলে এসেছি। আমাদেরকে মাহিউদ্দিন ভাই পুনরায় লিখেছেন, অসাধারণ আপনার উপস্থাপনা, হাসিমাখা মুখ এবং কবিতাগুলো অসাধারণ ছিল। ধন্যবাদ মাহিউদ্দিন ভাই, আপনাদের অনুপ্রেরণা পেয়েই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাই, যেটা হয়তো দূর থেকে আপনারা বুঝতেও পারেন না। আহ ঠিক আছে ম্যাম, আসলেই খুব সুন্দর ছিল আজকের আপনার আবৃত্তিগুলো। বিশেষ করে হার্ট টাচিং কবিতাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্য থেকে কমেন্টস বের করে নিয়ে এসেছে এবং মেসেজ বের করে নিয়ে এসেছে। যাই হোক, আচ্ছা, সবার প্রতি ঠিক আছে। ভালোবাসা। ব্যক্তিগতভাবে আমি একটা মেসেজের জন্য একটু দুটো লাইন আমি আবৃত্তি করব। আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে বলা হয়েছে যে আমি যেন দুটো লাইন আবৃত্তি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কবর কবিতা থেকে খুব অল্প একটু আবৃত্তি করবো আর কি। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায় ধরেছিস এই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায় চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশায় বুক, আয় আয় দাদু গলাগলি ধরে কাঁদি যদি হয় সুখ। আহ ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা
উপভোগ করছিলেন নোয়া ভিশনের পক্ষ থেকে আমাদের আজকের অনুষ্ঠান কবিতার প্রহর। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা মধ্যমণি হিসেবে পেয়েছি সুলতানা রাজিয়া ম্যামকে, এবং ম্যামের নিজের প্রকাশিত বই, যেটা কিনা 2020 সালে বইমেলায় প্রকাশিত হয়েছে, অনুভবে অনুভবতায় থেকেও আপনার বেশ কিছু কবিতা আবৃত্তি শুনলেন। এছাড়াও আমরা রবি ঠাকুর, সুফিয়া কামাল, নজরুল এবং আহ খুব প্রাচীন কবি যাদের লেখা কিনা চর্যাপদে আছে, ওখান থেকেও আমরা অল্প বিস্তর কবিতা শুনলাম। সবার প্রতি শুভ কামনা রইল। আপনারা আমাদের অনুষ্ঠান উপভোগ করে থাকলেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তী প্রোগ্রামে আপনাদের জন্য আবার ভালো কিছু নিয়ে উপস্থিত হব। আজকে এখানেই সবার থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভ কামনা রাখবেন, এবং অবশ্যই নোয়া ভিশনের ফেসবুক পেজের প্রতি আপনারা খোঁজ খবর রাখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান পাবেন। এছাড়াও যদি আপনাদের আগ্রহ থাকে, তাহলে যখন নাগাদ আমরা রিক্রুটমেন্ট করি, অর্থাৎ যখন নাগাদ আমরা অডিশনের ব্যবস্থা করি, তখন আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। আপনাদের মধ্য থেকেই আমরা বাছাই করে হয়তো কাউকে না কাউকে, বেশ ভালো ট্যালেন্ট কাউকে পেয়ে যাব, যারা অনুষ্ঠানে আবার এই পর্যায়ে চলে আসবে, হয়তো উপস্থাপনা করবে, ভালো গান গাইবে, ভালো কবিতা আবৃত্তি করবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবার প্রতি শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।